ক্রপস ইন্ডিভিজুয়ালি কেয়ার নেওয়া হয়, তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের ক্ষেত্রে এখানে অ্যামারেন্থ, স্পিনাচ অর্থাৎ লাল শাক, পুঁই শাক, এই শাক জাতীয় যেগুলো, এগুলো আসলে ইন্ডিভিজুয়ালি কোনো যত্ন নেওয়া সম্ভব হয় না। ঠিক একই ভাবে অ্যাগ্রোনমিক্যাল ক্রপসের ক্ষেত্রে জেনারেলি কালেকটিভলি কেয়ার নেওয়া হয়, অর্থাৎ যেমন ধান, পাট, গম ইত্যাদি, এগুলো যেমন ইন্ডিভিজুয়াল কেয়ার, তবে ব্যতিক্রম আছে। ব্যতিক্রম কি? টোবাকো, কটন, এগুলো প্রতিটা গাছের আলাদা আলাদা যত্ন নিতে হয় হর্টিকালচার ক্রপস এর মতো। এরপরে আছে যে হর্টিকালচার ক্রপস জেনারেলি যদি আমি কম্পেয়ার করি, কন্ট্রাস্ট করি, তুলনা করি অ্যাগ্রোনমিক্যাল ক্রপস এর তুলনায়, স্মল স্কেল কাল্টিভেশন হলো হর্টিকালচারাল ক্রপস। তো ব্যতিক্রম কি? যেমন চা বাগান, কফি বাগান, এগুলো ব্যতিক্রম। অর্চার্ড, বড় বড় ফলের বাগান, এগুলো হলো ব্যতিক্রম। আর এটা লার্জ স্কেলে কাল্টিভেশন, এখানে ফির আবার ব্যতিক্রম আছে। যেমন চর অঞ্চলে যে ফসলগুলো হয়, চর অঞ্চল, এলে স্মল স্কেল মাইনর ক্রপস হিসেবে স্মল স্কেল কাল্টিভেশন হয়। ফেন্সিং, অর্থাৎ হর্টিকালচারাল ক্রপস এর ক্ষেত্রে ফেন্সিংটা খুবই জরুরি হয়, বাউন্ডারি ফেন্সিং দরকার হয়। কিন্তু জেনারেলি অ্যাগ্রোনমিক্যাল ক্রপস এর ক্ষেত্রে ফেন্সিং দরকার হয় না। তবে এক্সেপশনাল হলো রোড সাইড, রোডের রাস্তার ধারে যদি আহ, আমরা অ্যাগ্রোনমিক্যাল ক্রপস লাগাই, সেক্ষেত্রে ফেন্সিং একটু দরকার হয়। আচ্ছা, এরপরে হলো ইম্পর্টেন্ট একটা কম্পারিজন, টাইম টু টাইম হারভেস্টিং ডিউ টু ডিফারেন্ট টাইম অফ ম্যাচুরিটি। আমরা বলছি যে হর্টিকালচারাল ক্রপস একবারে হারভেস্ট করা হয় না। হর্টিকালচারাল ক্রপস একসাথে হারভেস্ট করা হয় না। এটাও করা হচ্ছে যে টাইম টু টাইম হারভেস্টিং ডিউ টু ডিফারেন্ট টাইম অফ ম্যাচুরিটি, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচুরিটি হওয়ার, ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচুরিটি আসায় এটা ভিন্ন ভিন্ন সময়ই হারভেস্ট করা হয়। যেমন ধরো তুমি ফ্রুটস এর ক্ষেত্রে যদি আমরা বলি, আম, ম্যাঙ্গো, একটা ডেলিসিয়াস ফ্রুট, যে ফ্রুটসটা একসাথে হারভেস্ট হয় না, মানে একসাথে পাকে না। তাহলে একসাথে যদি না পাকে, তাহলে তুমি একসাথে হারভেস্ট করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে যে টাইম টু টাইম হারভেস্টিং ডিউ টু ডিফারেন্ট টাইম অফ ম্যাচুরিটি। 275 রোল, টু সেকশন বি, 275, লাস্টে 3 ডিজিট, 275। তুমি একটু শুয়ে না থেকে বসে থেকে ক্লাস করো, তোমার ভিডিও দিছো কিন্তু তোমাকে দেখা যাচ্ছে যে তুমি শুয়ে থেকে ক্লাস করতেছো। আচ্ছা, তো টাইম টু টাইম হারভেস্টিং ডিউ টু, মানে আমরা হর্টিকালচারাল ক্রপস ক্ষেত্রে আমরা সময়ে সময়ে হারভেস্ট করি, একসাথে হারভেস্ট করি না জেনারেলি। তবে এখানে ব্যতিক্রম আছে আবার। যেমন ধরো পটেটো কিংবা অনিয়ন, এগুলো আর সময়ে সময়ে হারভেস্ট করা হয় না, একসাথে হারভেস্ট করা হয়। আর অ্যাগ্রোনমিক্যাল ক্রপস এর ক্ষেত্রে বলা হচ্ছে যে ম্যাচুরিটি অ্যান্ড হারভেস্টিং অফ ইন্টারফিল্ড এট এ টাইম, একসাথে হারভেস্ট করা হয়। সম্পূর্ণ মাঠ, ধান একসাথে হারভেস্ট করা হয়, পাট একসাথে হারভেস্ট করা হয়, গম একসাথে হারভেস্ট করা হয়। এগুলো হলো অ্যাগ্রোনমিক্যাল ক্রপস। জেনারেলি ইউজড ইন ফ্রেশ কন্ডিশন, অর্থাৎ কাঁচা অবস্থায় একটা শশা খাওয়া যায়, বাট আফটার প্রসেসিং ছাড়া অ্যাগ্রোনমিক্যাল ক্রপস খাওয়া খাওয়া হয় না। তবে ব্যতিক্রম আছে সুগার কেন। সুগার কেন অ্যাগ্রোনমিক্যাল ক্রপস হইলেও এটা কাঁচা অবস্থায় আমরা খাইতে পারি, এটা হলো একটা ব্যতিক্রম। আর একটা আছে যে আর্লি ক্রপস হাই প্রাইস। অ্যাগ্রোনমি হর্টিকালচার ক্রপস এর ক্ষেত্রে আর্লি ক্রপস হাই প্রাইস, আর্লি ক্রপ লো প্রাইস। অর্থাৎ 1 কেজি আলুর প্রোডাকশন কম হয় কিন্তু প্রাইসটা অনেক বেশি হয়। যখন শুরুতে, তখন দেখা গেল যে তুমি যদি পটেটো চাষ করো, 1 কেজি পটেটো 100 টাকা, কিন্তু ওই পটেটো কিছুদিন পরে যেই হয়তো 10 টাকা দিয়ে পাওয়া যায় 1 কেজি। কিন্তু অ্যাগ্রোনমিক্যাল ক্রপস এর ক্ষেত্রে রিভার্স, আর্লি ক্রপস লো প্রাইস, অর্থাৎ যদি না পাকে তাইলে সেটার কোনো দামই থাকলো না। আচ্ছা, যাই হোক, এগুলো হলো আমাদের দুইটা ক্রপস, দুইটা অ্যাগ্রোনমিক্যাল ক্রপস এবং হর্টিকালচারাল ক্রপস এর মধ্যে একটা কন্ট্রাস্ট আমরা দেখলাম। এরপরে লাস্ট পয়েন্টটা একটু বললে স্যার ভালো হতো, মানে ভালো বুঝতে পারলাম না লাস্ট স্যার পয়েন্টটা, 5 মানে নাম্বার পয়েন্টটা একটু
আমি 5 নাম্বার বলছি যে জেনারেলি ইউজড ইন ফ্রেশ কন্ডিশন, অর্থাৎ উদ্যানতাত্ত্বিক ফসল ফ্রেশ কন্ডিশনে ইউজ করা যায়। যেমন আম কাঁচা খাওয়া যায়, পাকা খাওয়া যায়। আর লিচু মোটামুটি তোমরা পাওনি, লিচু হয়তো ভর্তি হওয়ার পর তোমরা লিচু পাইছিলা না না স্যার। স্যার। ক্যাম্পাসে? না স্যার, পাইনি ক্যাম্পাসে স্যার। না স্যার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহু লিচুর গাছ আছে। তোমরা কি তোমাদের ভর্তি হওয়ার পর এই সুযোগ আসছিল? না না স্যার, স্যার, বন্ধ হয়ে গেছে তার আগেই স্যার। তার আগে বন্ধ হয়েছে। তার মানে তোমরা খাইতে পারোনি, অর্থাৎ কাঁচা থেকে শুরু করো পাকা পর্যন্ত হয়তো যাইতেই দাও না। তাই বলা হচ্ছে যে জেনারেলি ইউজড ইন ফ্রেশ কন্ডিশন। জেনারেলি কথা, একটা শসা কাঁচা খাওয়া যায়। মানে হর্টিকালচারাল ক্রপস এর ক্ষেত্রে অনেক ক্রপস আছে, ফসল ফল ক্রপস আছে যেগুলা কাঁচা অবস্থায় খাওয়া যেতে পারে, কিন্তু অ্যাগ্রোনমিক্যাল ক্রপস এর ক্ষেত্রে এটা সম্ভব না। ধান খোসা সহ খাইতে পারবে না, গম খাওয়া হয় না, এরকম আর কি, যেগুলা। সেটা হলো 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার বলা হচ্ছে যে আর শশা কি হচ্ছে হর্টিকালচার ক্রপস এর ভিতরে নাকি স্যার অ্যাগ্রোনমিক ক্রপস এর ভিতরে? শতভাগ হর্টিকালচারাল ক্রপস। আচ্ছা, আমরা এরপরে আসতেছি যে স্যার। আর্লি ক্রপস হাই প্রাইস। অর্থাৎ আমি এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম যে ধরো আলু চাষ করলে তুমি আর্লি যদি আনতে পারো আলু, হ্যাঁ, প্রথম শুরুতেই যদি আনতে পারো, দেখা গেল যে 100 টাকা, 180 টাকা, 90 টাকা কেজি। সেইটাই আবার 2 মাস পরে যে তুমি আস্তে আস্তে প্রাইস। কথা বলো না তোমরা, কে কথা বলছো? কার সাউন্ড জানি আসতেছে, তাকে মিউট করতে পারো। আচ্ছা, কথা বললে, মাঝে কথা বললে কিন্তু কনসেন্ট্রেশন থাকে না। আর্লি আর ধান পাট গম, ধান পাট, সরি, অ্যাগ্রোনমিক্যাল ক্রপস যেগুলা, এগুলো আসলে ফুল ম্যাচুর না হলে এগুলোর কোনো দাম নেই। বোঝা গেছে তো? এই জন্য বলা হচ্ছে আর্লি ক্রপ লো প্রাইস। তা আমরা বেসিক আইডিয়া, অর্থাৎ হর্টিকালচার শব্দটা কোত্থেকে আসছে, কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। হর্টিকালচারের ডেফিনেশন সম্পর্কে জানলাম। হর্টিকালচারের ব্রাঞ্চ সম্পর্কে, মেজর ব্রাঞ্চ সম্পর্কে এখানে বলা আছে, আরো এছাড়াও আমি মাইনর ব্রাঞ্চ সম্পর্কে তোমাদের সাথে কথা বলেছি। এরপরে এগ্রোনমিক্যাল ক্রপস এবং হর্টিকালচারাল ক্রপস এর মধ্যে আমি তুলনা করেছি, ব্যতিক্রম দেখেছি। এরপরে আমরা আসবে বেডিং ফ্লাওয়ার। আমাদের সিলেবাসে আছে তোমাদের সাথে বেডিং ফ্লাওয়ার। তো আমরা বেডিং ফ্লাওয়ারটা কি, যে সিজনাল ফ্লাওয়ার, সিজনাল, অর্থাৎ সিজনাল আবার কমার্শিয়াল ফ্লাওয়ার হইতে পারে। বেডিং ফ্লাওয়ার মানে যেগুলো বেডে হয়, বিউটিফুল বিউটিফুল ব্লুমস এইটার জ্বালাতে মিউট করে রাখা লাগবে। annual flower garden of all size grow flowers from seed or plant চারা। অর্থাৎ বেডে যে সমস্ত ফুল লাগানো হয় বেডিং ফ্লাওয়ার সিজনালি। তো আমরা এই বেডিং ফ্লাওয়ার এবং কমার্শিয়াল ফ্লাওয়ারের মধ্যে পার্থক্য আমরা দেখব। আমি 275 রোলকে আমি আই হাইলি অ্যাটেনশন টু 275 রোল, স্টুডেন্ট নাম্বার 1275, সেকশন বি। 1275, please wear your cloth. 1275 ড্রেস। তুমি ও তুমি বারবার বলার পর তুমি শুয়ে থেকে ভিডিও, তুমি ভিডিও দিয়ে ক্লাস শুনতেছো গায়ে, খালি গায়ে, ঠিক না। আচ্ছা, বেডিং ফ্লাওয়ার এবং কমার্শিয়াল ফ্লাওয়ার সম্পর্কে আমরা একটা পার্থক্য দেখব। বেডিং ফ্লাওয়ার আর দোজ ফ্লাওয়ার হুইচ আর গ্রোন ইন এ বেড। বেড বলতে কি বোঝায়? বেড বলতে সিড বেড একটা, বেড একটা। সিড বেড সম্পর্কে তোমাদের কি ক্লাস হয়েছে নিশ্চয় ও অ্যাগ্রোনমিতে? জি না স্যার। স্যার। বীজতলা, জি স্যার। বীজতলা। না স্যার মানে কি? স্যার কে বললো ভাই? হয়নি না, স্যার হয়েছে স্যার ওটা। না স্যার হয়নি, হয়নি হয় নাই স্যার। তোমরা হয় নাই। হয়নি স্যার, স্যার, হয় না ক্লাস এটা। হচ্ছে। স্যার সিট বেড সেদিন পড়াইছে স্যার। তোমাদের মধ্যেই একজন বলতেছে পড়াইছে, আর কেউ বলে যে পড়াইনি, তাহলে স্যার, কেমন হয় হইলো নাই। না? জি না, পড়ানো হয় নাই স্যার। পড়ানো হয়নি। ভাবি কি স্যার? পড়ানো হয়নি স্যার, শোনো, এখনো তোমরা কোনো কিছু কি হয়নি হয়েছে? পড়ানো।
যে মেয়েটা কথা বললা যে সিট বেড সেদিন পড়াইছে, তুমি তোমার পরিচয় দাও। আর তুমি কিভাবে জানলে? ও না পড়াইলে কিভাবে জানলো যে পড়াইছে? স্যার আমি তানজিলা সিদ্দিকা স্যার। স্যার বলো। অ্যাগ্রোনমি ক্লাসে শফিকুল স্যার একদিন পড়াইছিলেন স্যার। কোন স্যার? শফিকুল স্যার। আচ্ছা, একদিন পড়াইছে। শফিক স্যার পড়াইছিল। জি স্যার। তো তুমি তো নিশ্চয়ই একা ক্লাস করনি, আরো অনেকেই ক্লাস করছে, রাইট? স্যার জি স্যার, আরো অনেকেই বলতে পারবে যে করাইছেন স্যার। আপনি হচ্ছে যে আরো কয়েকজনকে জিজ্ঞাসা করেন, ওরা বলতে পারবে। কিন্তু এটা তোমাদের কি মধ্যে লকডাউনের আগে না লকডাউনের পর? লকডাউনের পর অনলাইন ক্লাসেই পড়াইছেন শফিকুল স্যার, লকডাউনের পরেই ক্লাস নিছেন। জি স্যার পড়াইছিল স্যার, অল্প একটু ওকে, স্যার পড়াইছিল। আই ওই আন্ডারস্টুড। জি প্লিজ সাইলেন্ট। ধানের সিটবেড না, ধানের সিটবেড না, স্যার ডিটেইলসে পড়ানো হয় নাই স্যার কিছুই। ওই আচ্ছা, ব্রডকাস্টিং এনিওয়ে যেগুলা। আমি এখানে স্টপ ইট। প্ল্যান্টিং পড়াইছে স্যার, সিটবেট পড়ায়নি। আই স্যার এটা আন্ডারস্ট্যান্ড, পড়ানো হয়নি। আই আন্ডারস্ট্যান্ড। ওকে, প্লিজ কিপ সাইলেন্ট। আমি বলছি Okay, যে sir. এখানে আমি দুইটা জিনিস বুঝাচ্ছি, যে আমার টপিকস এর মধ্যে সিট বেড কিংবা বেড প্রিপারেশন এখানে পড়ানো হচ্ছে না, কিন্তু প্রাসঙ্গিক একটা শব্দ আসছে যে বেডিং ফ্লাওয়ার। আসলে বেডটা কি, এই জিনিসটাই আমি বোঝানোর জন্য তোমাদেরকে আসলে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হলো তোমাদের সাথে এইভাবে ক্লাস করলে তোমরাও ধ্বংস হয়ে যাবে, আমরাও ধ্বংস হব। মানে নিজের মোরালি এথিক্যালি আসলে কোনো স্যাটিসফ্যাকশন পাই না ক্লাসটায়। কারণ হয় কি, যে একটা ক্লাসে সামটাইমস বোর্ডের লেখা লিখতে হয়, আবার যদি ওভারহেড প্রজেক্টরে ক্লাস নেই সেক্ষেত্রে ফিগার বা ইমেজ থাকলেও কিছু জিনিস বুঝাইতে হয়, সেই সুযোগটা নাই। যেহেতু আমি যতটুকু মুখে বলে বুঝান যায় ততটুকুই বলছি। ভালো করে মনোযোগ দিয়ে শোনো। বেড, সিট বেড, সিট বেড, সিড একটা শব্দ আছে, এমন একটা নির্দিষ্ট মাপের জায়গা যেটার লেন্থ হয় হলো 3 মিটার, ওয়াইড হয় হলো 1 মিটার, আর হাইট হয় হলো 21 সেন্টিমিটার। হাইটটা আবার তিনটে ভাগে ভাগ থাকে, তিনটে লেয়ার থাকে। একটা হলো বটম লেয়ার, মিডল লেয়ার, টপ লেয়ার। বটম লেয়ারে একবার অর্থাৎ নিচের লেয়ারটাতে থাকবে খোয়া, ইটের খোয়া। মাঝের লেয়ারে থাকবে হলো স্যান্ড, কোর্স স্যান্ড অর্থাৎ বালি, মোটা মোটা বালি। আর টপ লেয়ারে থাকবে হলো মাটি প্লাস হলো ওয়েল ডিকম্পোস্ট কাউডাং। এই মিক্সচার অর্থাৎ মিডিয়া। যেটা মিডিয়া বলতে, প্লান গ্রোয়িং মিডিয়া বলতে শুধুমাত্র মাটি বোঝানো হয় না, মাটি ছাড়াও আরো মিডিয়া হয়। তো ইউনিভার্সাল মিডিয়া হিসেবে আমরা মাটিকে, তাহলে আমরা সিড বেড বলতে কি বুঝাইলাম? যার লেন্থ হলো 3 মিটার, ওয়াইড হলো 1 মিটার, হাইট হলো 21 সেন্টিমিটার, এবং height are consist by 3 layers. 3 layers means bottom layer, middle layer and topmost layer. Bottom layer is made by brick chips, middle layer is made by or consisted by coarse sand, and topmost layer is consisted by mixture of soil and well decomposed cow dung. তাহলে এই হলো হলো একটা, এই রকম একটা জমি তৈরি করে যার লেন্থ হবে 3 মিটার, ওয়াইড হবে 1 মিটার এবং হাইট হবে 21 সেন্টিমিটার। এরকম একটা জমি তৈরি করলে সেখানে যদি আমরা সিড গ্রোয়িং করি, অর্থাৎ ইন্টেন্সিভলি কেয়ার করে যত্ন সহকারে সিড প্রোডাক্ট তৈরি করার জন্য, চারা তৈরি করার জন্য সিড সোয়িং করি, সেখান থেকে একটা সার্টেন টাইম পরে সেখান থেকে চারা প্রোডাকশন হবে, চারা উৎপন্ন হবে। দিস ইজ দ্য কল্ড সিড বেড। বোঝা গেছে তো? সিড বেড কি কি তোমরা বুঝতে পারছো কি বললাম? জি স্যার বুঝতে জি পারছি। স্যার, জি স্যার। হাইটটা কত মিটার স্যার? 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার consist by 3 layers, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার বটম লেয়ার, 7 মিড, 7 টপ। এই হলো আমরা এটাকে আমরা সিড বেড বলতে পারি। আর বেড হলো যে সিড বেডের ক্ষেত্রে আমি বলছি যে লেন্থটা হলো ফিক্স 3 মিটার। এখন প্রশ্ন হলো যে কেন আমরা 3 মিটার কিংবা 1 মিটার ব্যবহার করে থাকি? হ্যাঁ, তো 1 মিটার করা হয়, ধরো পাশাপাশি দুটো বেড যদি আমি রাখি, মাঝখানে আবার একটা ক্যানেল থাকে, দুইটা বেডের মাঝে 50 সেন্টিমিটার ডিস্টেন্স দিয়ে একটা ক্যানেল থাকে। ওই ক্যানেল দিয়ে আসলে ওয়াটার ইরিগেশন দেওয়া হয়। তো এদের
লেন্থ বেশি করা হয় না সিড বেডের ক্ষেত্রে, কারণ ইন্টারকালচারাল অপারেশন যাতে সহজে করা যায়। ইন্টারকালচারাল অপারেশন কি মানে বেডের মধ্যে হেঁটে হেঁটে না হেঁটে চারপাশ দিয়ে যাতে পরিষ্কার করা যায়, এই জন্য ওয়াইডটা অর্থাৎ প্রশস্ততা 1 মিটারের বেশি করা হয় না, যাতে করে তুমি বেডের ভেতরে ঢোকা যাবে না, বেডের ওই যে নালাগুলো থাকবে ওই নালার মধ্যে পা রেখে তোমাকে যাতে পরিষ্কার করতে পারো। এই কারণে 1 মিটার 3 মিটার লেন্থ হয়, বাট সিট বেডের ক্ষেত্রে এটা হয়, কিন্তু বেডের ক্ষেত্রে হলো লেন্থটা শুধুমাত্র ভেরিয়েবল, উইল ডিপেন্ড অন দা ল্যান্ড সাইজ, প্লট সাইজ। মানে হলো ধরো 5 জন ফার্মার বা 3 জন ফার্মার যার একটা জমি আছে 10 কাঠা, কারো জমি আছে 15 কাঠা, আর একজনের জমি হলো 20 কাঠা, তাহলে আমি যদি সেই জমিগুলোকে পূর্ব পশ্চিম আমি লেন্থ ওয়াইজ লম্বা করে আমি বেড তৈরি করতে চাই, এই মাথা ও মাথা, তাহলে কি সবার এই 3টে ফার্মারের বেড কি সমান হবে? না স্যার। না স্যার। কারণ জমিটাই তো কম বেশি, রাইট? তো আমরা স্যার। বেডটা হবে ওয়াইডটা 1 মিটারই থাকবে, বাট লেন্থটা হবে, লেন্থ উইল ডিপেন্ড অন দা প্লট সাইজ। আর হাইট, অ্যাকচুয়ালি হাইট হবে, কিন্তু হাইট সিট বেডের জন্য যত ইন্টেন্সিভলি মেইনটেইন করা হয়, যে 3টে লেয়ার দেওয়া হয়, কিন্তু মেইন ফিল্ডে যেখানে তুমি ধরো ক্রস লাগাবা, সেখানে ওইভাবে 3টে লেয়ার তৈরি করা সম্ভব হয় না। কিন্তু সিট বেড যেহেতু অল্প একটু জায়গার মধ্যে করা হয়, 3 মিটার 1 মিটার, এবং ওইটুকু জায়গাতে হাজার হাজার সিডলিং তৈরি করা হয়, সেক্ষেত্রে ওখানে ইন্টেন্সিভলি যত্ন নেওয়া সম্ভব হয়। কিন্তু বেডের ক্ষেত্রে ইন্টেন্সিভ যত্ন নেওয়া সম্ভব হয় না, এই জন্য হাইট উঁচু হবে, ওই নালা থেকে যে মাটিগুলো উঠবে বেডের মধ্যে ফালায় দিতে হবে, আর নালা তৈরি হবে। তাহলে মানে কি বেডটা সমতলের থেকে একটু উঁচু হইলেও, কিন্তু লেন্থটা ডিপেন্ড করবে জমির সাইজের উপর, কিন্তু ওয়াইডটা 1 মিটারই থাকবে। তার মানে কি সিড বেড আর বেডের মধ্যে পার্থক্য হলো, সিড বেড তৈরি করা হয় সিডলিং প্রোডাকশনের জন্য, আর বেড তৈরি করা হয় মেইন ক্রস কাল্টিভেশনের জন্য। সিড বেডে লেন্থ 3 মিটার ফিক্সড, বেডে লেন্থ ইজ ভেরিয়েবল অন দা ডিপেন্ড অন ল্যান্ড সাইজ, ল্যান্ড প্লট সাইজ, এক্সেট্রা এক্সেট্রা। বোঝা গেছে? তো যাই হোক না কেন, আমরা বেডিং ফ্লাওয়ার, তোমরা সিড বেড আর বেডের মধ্যে আমি ধারণা দিলাম, যে বুঝছে বুঝছে, আর যাই বোঝেনি ভবিষ্যতে বুঝবে আর কি। একদিন শুনতে শুনতেই বুঝে ফেলাবা। আচ্ছা, এই বেডে যে ফ্লাওয়ার গুলো হয় সেগুলোকে বলা হয় বেডিং ফ্লাওয়ার। আর কমার্শিয়াল ফ্লাওয়ারের জন্য হয় যেখানে প্রথমে বেডে সিডলিং তৈরি করে নেওয়া হয়, তারপর সেই সিডলিং কে ট্রান্সপ্লান্ট করা হয়, নতুন করে লাগানো হয়, অর্থাৎ সিডলিং লাগানো হয়, সেটাকে বলা হয় হলো কমার্শিয়াল ফ্লাওয়ার। দা ফ্লাওয়ার ব্লুম এট দা, অর্থাৎ সিজনাল ফ্লাওয়ার গুলো কি বলে, বেডিং ফ্লাওয়ার গুলো একসাথে ফুল ফোটে, ঠিক আছে? যেমন জিনিয়া, কসমস, ক্যালেন্ডুলা, এগুলো একসাথে ফুল ফোটে। কিন্তু কমার্শিয়াল ফ্লাওয়ার যেমন ধরো রোজ, টিউব রোজ, ডালিয়া, এগুলো একসাথে ফোটে না। এই জন্য বলা হচ্ছে দিজ আর নট ব্লুমড এট দ্য সেম টাইম। এরপরে আসতেছে দিজ আর মেইনলি ইউজড ফর দ্য বিউটিফিকেশন অফ দ্য হোম গার্ডেন। এই যে বেডিং ফ্লাওয়ার গুলো আসলে বিউটিফিকেশন করার জন্য, তোমার বাড়ির সামনে সুন্দর করে একটু লাগাইলে ওই সিজনটা দেখতে সুন্দর হইলো তোমার বাড়ির উঠানে। কিন্তু কমার্শিয়াল ফ্লাওয়ার গুলো শুধু বিউটিফিকেশন না, কমার্শিয়াল ফ্লাওয়ার বিক্রি করে, যেমন ডালিয়া, রোজ, টিউবরোজ, এগুলো বিক্রি করে প্রচুর পরিমাণ তুমি টাকা ইনকাম করতে পারো, এবং পারফিউম ইন্ডাস্ট্রিতেও এগুলো ব্যবহার করতে পারবা, ঠিক আছে? তো কিন্তু বেডিং ফ্লাওয়ার কোনো ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যাবে না পারফিউম তৈরিতে। আচ্ছা, তো এগুলো একলা হলো কি বলে, বেডিং ফ্লাওয়ার গুলো একটু ছোট হয়, তাকে হার্ব এবং হার্ব জাতীয় গাছগুলো বেডিং ফ্লাওয়ার, শ্রাব মানে হার্বের থেকে একটু বড়। তাহলে জিনিয়া, কসমস, ক্যালেন্ডুলা, এরকম অনেক বেডিং ফ্লাওয়ার আছে। আর ডালিয়া, রোজ, টিউবরোজ, এরকম আরো অনেক কিছু, কার্নেশন, এই সব অনেক কিছু, অনেক ধরনের, এগুলো হলো কমার্শিয়াল ফ্লাওয়ার। সো নাও আই ওয়ান্ট টু ডিসকাস উইথ জিনিয়া। দেখো এখানে আসলে ডিসকাসের কিছুই নাই, খুবই সহজ একটা জিনিস। প্রথমে নেম, ফ্যামিলি, কাল্টিভার দেওয়া আছে, এরপরে ক্লাইমেটিক কন্ডিশন বলা আছে, সয়েল কন্ডিশন বলা আছে, কাল্টিভেশন মেথড বলা আছে, ফ্লাওয়ারিং, প্লান্টিং, ফ্লাওয়ারিং এবং হারভেস্টিং টাইম সম্পর্কে বলা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, প্লান্টিং, ফ্লাওয়ারিং এবং হারভেস্টিং টাইম।
ফার্টিলাইজার সম্পর্কে বলা আছে, ইন্টারকালচারাল অপারেশন সম্পর্কে বলা আছে, পেস্ট কন্ট্রোলের কথা বলা আছে। তো এখানে প্লান্টিং, ফ্লাওয়ারিং এন্ড হারভেস্টিং টাইম, তোমরা একটার সাথে আরেকটা এর প্রত্যেকটা আলাদা করে মুখস্থ রাখা অনেক জটিল তোমাদের জন্য। এরকম করে 8-9টা বেডিং ফ্লাওয়ার আমি দেখাবো। তো তাহলে তোমরা কিভাবে মনে রাখবা? মনে রাখতে হবে যে এই যে প্লান্টিং, ফ্লাওয়ারিং এন্ড হারভেস্টিং টাইমটা ভালো করে খেয়াল রাখতে হবে। যে কোনো একটা ফার্টিলাইজার যদি তুমি প্রত্যেকটাতে দাও, তাও আমি শিখাই দিলাম, লস ভুল ধরার কিছু নাই। আর আর ইন্টারকালচারাল অপারেশনে দুই একটা বেডিং ফ্লাওয়ারে একটু ভিন্নতা আছে। ইন্টারকালচারাল অপারেশনে সেই এই 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 শুন, 1 মিনিট। সরি, আমি বললাম যে প্লান্টিং, ফ্লাওয়ারিং এন্ড হারভেস্টিং এটাকে ভালো করে পড়তে হবে, বোঝা গেছে? আলাদা আলাদা করে। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। স্যার এটা কি সবগুলো ফ্লাওয়ার যেগুলো বলছেন সেগুলোর প্লান্টিং, ফ্লাওয়ারিং আর হচ্ছে হারভেস্টিং পড়বো? আমি বলছি যে এই যে শখ, এই যে দেখো আমি বের করতেছি, এরকম 8-9টা আমরা বেডিং ফ্লাওয়ার তোমাদেরকে সিলেবাসের থেকে দিব। তো তোমরা কোন জায়গায় লক্ষ্য রাখবা যে এগুলোর একটু ভিন্নতা খেয়াল করবা, যে প্লান্টিং টাইম, ফ্লাওয়ারিং টাইম এবং হারভেস্টিং টাইম, এগুলো মোরলেস সবই একই রকম, মোরলেস সবই একরকম। যেমন ধরো ফার্টিলাইজার, যেমন এখানে যে ফার্টিলাইজারটা আছে, এই ফার্টিলাইজার যদি কেউ প্রত্যেকটা ফুলেই দেয়, ধরো তোমার পরীক্ষা আসলে 3টে ফুলের কথা, তো তুমি একটু ভেরিয়েশন করে 3টে দিলে, এগুলোতে খুব একটা মেজর ভুল নাই, বা আমরা এগুলো তাকাইও না যখন ইভ্যালুয়েশন করি খাতা। মূল জিনিসটা হলো তাকানের বিষয়টা হলো যে ইন্টারকালচারাল অপারেশন দেখবা, এর মধ্যে কিছু কিছু ফুলে একটু ব্যতিক্রম টাইপ ইন্টারকালচারাল অপারেশন আছে, ঠিক আছে? ব্যতিক্রম সেই জিনিসগুলো আমরা ইন্ডিকেশন দিব ক্লাসে, সেগুলা তোমরা খেয়াল করবা। বোঝা গেছে তো যে কি ধরনের মানে কোন পয়েন্টে আমরা প্রতিটি লাইন তো আর পড়াতে পারবো না। এখানে জেনারেলি ক্লাইমেটিক কন্ডিশন যেগুলো বলা আছে, যে বোথ সিজন ফ্লাওয়ার, যেমন ধরো জিনিয়া কি বলা হলো তোমার, কি মেসেজ? বোথ সিজন, তার মানে কি সামার উইন্টার দুইটাতেই হয়, খেয়াল করো। তারপরে আর এই যে ইট গ্রো আন্ডার ফুল সানলাইট কন্ডিশন, এই কথাটা যদি তুমি প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে লেখো, আমার ভুল ধরা কিছু নাই। কিন্তু তুমি যদি লেখো জিনিয়া ফ্লাওয়ার ক্যান কাল্টিভেটেড ইন উইন্টার সিজন, তাহলে কিন্তু আমি ধরে ফেলাবো যে তুমি আসলে বোঝোনি। কি আন্ডারস্ট্যান্ড আমি কি বুঝাতে চাচ্ছি? জি স্যার। তো খেয়াল রাখার বিষয় হলো যে বোথ সিজন ফ্লাওয়ারকে তুমি যদি একটা সিজনের বানাও, আর একটা সিজন ফ্লাওয়ারকে বোথ সিজন বানাও, তাহলে হবে না। এই জিনিসগুলো অ্যাডজেক্টিভ এই খেয়াল করতে হবে যখন তুমি শীটটা পড়বা। আচ্ছা, কিন্তু আমি এখানে আর পাশাপাশি এটাও বললাম, ইট গ্রো আন্ডার ফুল সানলাইট কন্ডিশন। এই 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 সেন্টেন্সটা যদি আমি সব জায়গায় লাগাই, সব ক্লাইমেটিক কন্ডিশনের ক্ষেত্রে, যে কোনো ফসলের ক্ষেত্রে লাগাই, তোমার মানে যদি আমি ঢুকাই দেই, ভুল ধরার কোনো সুযোগ নেই। তারপর বিকজ লো টেম্পারেচার ইনহিবিট গ্রোথ এন্ড রিডিউস ফ্লাওয়ারিং। আচ্ছা, বলা হলো যে কেন সানলাইট আমার দরকার, বলা হচ্ছে যে লো টেম্পারেচার, যদি সানলাইট না থাকে, টেম্পারেচার যদি কম থাকে, তাহলে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে এটা হ্যাম্পার হবে। বোঝা গেছে? গ্রোথ ইনহিবিট, বাধাগ্রস্ত করবে। তারপরে সয়েলের কথা বলা হচ্ছে যে এখানে যদি কমন একটা করা হয়, sandy loam soil rich in organic matter having pH 5.5 is good for বা is good for zinnia cultivation. আমি একটা কমন কথা বললাম, sandy loam soil rich in organic matter having pH 5.5 থেকে 6.5 is good for zinnia cultivation. Cultivation method
কাল্টিভেশন আর দেড় ঘন্টা আছে, 1.5 ঘন্টা। 6:40 ভাই আনমিউট কর, ভাই আনমিউট কর। আমাদের প্রবলেমটা কি জানো, এই যে পকেটে ক্লাসটা চালু করে দিয়ে পকেটে নিয়ে মোবাইল ঘুরতেছে। এই সমস্ত ক্লাস নেওয়া যায়, এগুলো ক্লাস নেওয়া ওই যে বেসরকারি ইউনিভার্সিটিতে, শোনো, বেসরকারি ইউনিভার্সিটিতে সবাই যদি অনলাইন ইয়েতে না আসে, বলছিল ওদিকে গেলে গান না করে ওদিকে বেডিং ওদিকে গেলে ওকে আপনি ইয়া করে দেন, ব্লক হ্যাঁ করে দেন। 401 মিউট কর। স্যার বের করে দেন, ওকে বের করে দেন। স্যার বের করে দেন স্যার। তোমরা একটু ফাইন্ড আউট করো তো আর যারা এরকম প্রবলেম করবে বের করে দেন, কষ্ট করে কল না কেউ। স্যার সবাইকে একটু স্যার মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন, অটো মিউট হয়ে যাবে স্যার। সবাইকে মিউট করে দেন, মিউট। আচ্ছা, তা আমি কিছু কিছু পয়েন্ট তোমার ক্লাসে ধরে দিচ্ছি যে এই জায়গাগুলোতে তোমরা খেয়াল করবা। তা আমি বললাম যে প্লান্টিং, ফ্লাওয়ারিং, হারভেস্টিং বা কাল্টিভেশন মেথড সম্পর্কে এখানে দেখো অ্যাজ ইট ইজ লেখা আছে। ফার্টিলাইজার অ্যাজ ইট ইজ, ইন্টারকালচারাল অপারেশন দুই একটা, জিনিয়ার সাথে কসমস কিংবা জিনিয়ার সাথে ক্যালেন্ডুলা কিংবা গ্লোব অ্যামারেন্থের সাথে জিনিয়ার কোথায় পার্থক্য? ওই যে যে জায়গায় হিট খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ইন্টারকালচারাল অপারেশন। হ্যাঁ, আর হলো তোমাদের হলো প্লান্টিং, ফ্লাওয়ারিং এন্ড হারভেস্টিং টাইম, ক্লাইমেট সিজনটা দেখবা যে বোথ নাকি সিঙ্গেল সিজন। এই জিনিসগুলো দেখে সবগুলো এখানে এইভাবেই দেওয়া আছে। এখানে দেখো, আমি বললাম যে যে সমস্ত জায়গায় আমি ইয়ে করলাম, তো এখানে দেখো খেয়াল করো, এখানে আগের তিনটাতে যেগুলো আমরা দেখলাম যে ক্যালেন্ডুলা, কসমস আর জিনিয়াতে খেয়াল করো ইন্টারকালচারাল অপারেশন এই তিনটে, ড্রেনেজ সিস্টেম, ইরিগেশন, কন্ট্রোল অফ উইড, এগুলো কমন। কিন্তু এখানে এই যে ডায়ান্থাসে এসে বলতেছে যে মালচিং, মালচিং ব্যবহার করতে বলছে। তাহলে মালচিং, তাহলে এটা একটা ব্যতিক্রম। তাহলে আমি যদি তোমার পরীক্ষার সময় দেই যে ডায়ান্থাস সম্পর্কে ইন্টারকালচারাল অপারেশন লেখো, এই কমন তিনটে, কন্ট্রোল অফ উইড, ইরিগেশন টু বি অ্যাপ্লাই, ড্রেনেজ ইজ সো মাচ এসেনশিয়াল, ড্রেনেজ সিস্টেম ইজ টু কন্ট্রোল, ড্রেনেজ সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট। এই তিনটা ধরো তোমার তো সব জায়গায় তুমি দিতে পারবা। কিন্তু ডায়ান্থাসে মালচিংটা যেমন ইম্পর্টেন্ট একটা, এটা যদি তুমি ডায়ান্থাসের কাছে না দাও, তাহলে আমি ধরে নিব যে এটা তোমার। তারপরে আরেকটা জিনিস আছে দেখো, ইন এডিশন যুক্ত হইলো গ্লোব অ্যামারেন্থের ক্ষেত্রে পিঞ্চিং। পিঞ্চিং মানে কি? পিঞ্চিং হলো যে ভেজিটেটিভ স্টেজ পার হওয়ার পরে যখন রিপ্রোডাক্টিভ কি বলে, গাছের টপ শুটকে ভেঙে দেওয়া। টপ শুট, মাথা যেটা শুট, ওটা ভেঙে দেওয়ার মিনিংটা হলো যে ঝোপালো টাইপের হবে, গাছটা ঝোপালো টাইপের হবে। ঝোপালো যত বেশি হবে, ডালপালা বেশি হবে, শুট বেশি হবে, তাহলে ফুলের সংখ্যা বেড়ে যাবে। তাহলে তখন আমি পিঞ্চিং আমি ব্যবহার করবো। তাই ইন্টারকালচারাল অপারেশনে যে ওই বোতাম ফুলের ক্ষেত্রে পিঞ্চিংটা খুব ইম্পর্টেন্ট। মালচিং আমরা জানলাম। তাহলে এই যে পিঞ্চিং, তাহলে আমি দেখবো যদি আমি বাটন হোল ফ্লাওয়ার তোমাকে কাল্টিভেশন টেকনোলজি বা যাই দেই না কেন, এই ফুল থেকে আমি যদি কোনো কোশ্চেন করি, তাহলে আমি খেয়াল করব যে তুমি পিঞ্চিং শব্দটা লিখছো কি না। এইটাই হলো লক্ষণীয় বিষয়। বোঝা গেছে স্যার? জি বলো। স্যার এই পিঞ্চিংটা কি কোনো যন্ত্রের সাহায্যে করা হয়? যন্ত্রের সাহায্যে করা না, হাত দিয়ে করা হয়। শুটটাকে ভেঙে দিলা তুমি যে কোনো ক্রপস, হর্টিকালচারাল ক্রপসের তোমার যদি টার্গেট হয় যে আমি ঝোপালো বাড়াবো, মানে ঝোপঝাড় একটু ঝোপালো টাইপের হোক, গাছটা বেশি লম্বা না হয়, ঝোপালো, তখন তুমি কি করবা, টপ শুটটাকে ভেঙে দিবা। টপ শুট, গ্রোয়িং শুট যেটা একেবারে মাথায় থাকে, প্রথম যে শুটটা হয় ওটাকে ভেঙে দিলে সাইড ব্রাঞ্চিং হবে। বোঝা গেছে? স্যার এটা বনসাই করাটা না স্যার? জি স্যার। বনসাই করাই, স্যার বনসাই তো আলাদা তাই না? বনসাই করতে অনেক অনেক ইয়া লাগে।
পিঞ্চিং হলো একটা একটা ইন্টারকালচারাল অপারেশন। এরকম বনসাই করতে গেলে ওই ট্রেনিং, ওখানে আসলে পিঞ্চিং না, ওটা পিঞ্চিং হলো বনসাইয়ের ক্ষেত্রে পিঞ্চিং না, ওখানে হলো ট্রেনিং প্রুনিং করা হয়, ঠিক আছে? আর পিঞ্চিংটা হলো বিশেষ করে ফুল, যেগুলো হার্ব জাতীয় ফসল, ছোট ছোট গাছ হয়, যেমন ফুলের গাছ, এই যে যেমন ধরো বোতাম ফুলে যে আমরা যে বেডিং ফ্লাওয়ার গুলো করলাম, এগুলো গাছ তো বেশি বড় না, ছোট ছোট গাছে ফুল ফোটে, বোঝা গেছে তো? এগুলোকে তুমি যদি ঝোপালো করতে চাও তাহলে তুমি পিঞ্চিং করবে। আর সব শব্দ, সব ওয়ার্ড সব জায়গায় ব্যবহার হবে না। তুমি যদি পিঞ্চিং এর কথা ওই বনসাইয়ের ক্ষেত্রে বলো, তাহলে তোমাকে এটা তোমাকে তোমার বলা হবে যে ইউ আর দ্য ইম্যাচিউর পারসন, বা তুমি স্কিল না। তো ওখানে যদি তুমি বলা হয় ট্রেনিং প্রুনিং, তাহলে তোমাকে বলবে হ্যাঁ, বনসাই হলো ফুললি প্র্যাকটিস করা হয় ট্রেনিং এবং প্রুনিং দিয়ে। তো ট্রেনিং প্রুনিং কি জিনিস সেটা তোমরা পরবর্তীতে জানতে পারবে। তাহলে আমি কি বুঝতে পারলাম যে তোমাদের কোন কোন জায়গাগুলোতে বেডিং ফ্লাওয়ারের লক্ষণীয় বিষয়, নাহলে সব জি স্যার। একটা মুখস্থ জি করবে। স্যার। হ্যাঁ, একটা মুখস্থ করার পরে তুমি স্যার মালচিং কি? মালচিং কি? মালচিং তোমরা পড়োনি? সয়েল সায়েন্স জি পড়োনি? স্যার, জি স্যার সয়েল সায়েন্সে পড়াইছে। তাই মালচিং হচ্ছে স্যার মালচিং আবর্জনা হলো তুলে দেয়া। মালচিং মালচিং হলো ঢেকে দেওয়া না স্যার মালচিং মানে? টু টু মাটির আর্দ্রতা ধরে রাখে। টু কনজার্ভ, হ্যাঁ, টু কনজার্ভ সোয়েল ময়েশ্চার, অর্থাৎ মাটির ময়েশ্চারটাকে ধরে রাখা, অর্থাৎ ঢেকে। ধরো মালচিং বিভিন্ন রকমের হতে পারে, মাটিও একটা ওয়ান কাইন্ড অফ মালচিং হতে পারে, সোয়েলও মালচিং, সয়েল আবার সোয়েলও একটা মালচিং। এছাড়াও বিশেষ করে ওয়াটার হায়াসিন্থ, কচুরি পানা, এটা একটা ভালো মালচিং। স্ট্র, খড়, এটা একটা মালচিং। এই জাতীয় পলিথিন, একটা কালো পলিথিন একটা মালচিং। তাহলে মালচিং এর টাইপ মানে অনেক রকম। ন্যাচারাল মালচিং এর মধ্যে হলো ওয়াটার হায়াসিন্থ, স্ট্র, আর আর্টিফিশিয়াল মালচিং এর মধ্যে পলিথিন, আবার ন্যাচারাল মালচিং এর মধ্যে আরেকটা মাটি হইতে পারে। বোঝা গেছে তো? ধরো তুমি অনিয়ন সিড প্রোডাকশন করতে চাও, অনিয়ন অনিয়ন ছোট্ট ছোট্ট বীজ। তো এখন তুমি বেড তৈরি করছো, সিড বেড তৈরি করে সিড সোয়িং করে দিলা, দেওয়ার পর তার উপর দিয়ে যদি তুমি মাটি দাও, মাটি দিলে ওই অনিয়নের সেই শক্তি নাই যে ওই মাটি ভেদ করে উপরের দিকে উঠে আসবে। সেই জায়গায় দিতে হয় বালি জাতীয়, বালি বালি মাটি দিতে হয়, মানে ওটা ওটা মাটি তো স্যান্ডি লুম সয়েল দিতে হয়, যাতে করে খুব ইজিলি সে পেনিট্রেট করে বের হয়ে আসতে পারে। তো ওই বালিটা করে কি, যে মূল যে জমিটা, মূল যে বেডটা, সেটার একদিকে সুবিধা হলো, দুইটা সুবিধা। একটা হলো সয়েল ময়েশ্চার কনজার্ভ করতেছে, আর একদিকে আমি হলো দুইবার কানে নিয়েছিলাম ভাই, রেখে দিই। সয়েল ময়েশ্চার কনজার্ভ করতেছে বালি দেওয়ার ফলে। আর একটা সুবিধা হচ্ছে যে ওই সিডলিং, অর্থাৎ তোমার সিডলিং কি কয়, এটা অনিয়নের সিডলিং অত ক্ষুদ্র হওয়ার কারণে খুব ইজিলি সহজে বের হয়ে আসতে পারে, জার্মিনেশন হওয়ার পর চারাটা বের হতে পারতেছে। তাহলে দুইটা সুবিধা, সোয়েল মালচিং হিসেবে ব্যবহার হচ্ছে বালিটা, আবার ওই যে সহজে বের হতে লুজ লুজ হওয়ার কারণে বালি সহজে বের হয়। এই হচ্ছে তোমাদের আমার সাথে আজকের ক্লাস হলো যে এই পর্যন্ত যা ক্লাস হইলো। আমি এক্ষুনি কি তোমাদের ওই মনিরুজ্জামান না, মনিরুজ্জামান আছো তুমি? তুমি এই এক্ষুনি তোমার ইমেইলটা আমাকে মেসেজ দাও, আমি তোমার ইমেইলে লেকচার শিটটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। ভালো থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট টাইম স্যার আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেন বলো স্যার এই যে আমরা এই যে জিনিয়া, তারপর গ্লোব অ্যামারান্থ, এগুলা যে হচ্ছে ফুলের যেই চার্ট গুলা পড়লাম, তো ওগুলোর কোশ্চেন গুলো কিরকম টাইপের আসবে, যে কিরকম কোশ্চেন থাকলে আমরা বুঝবো যে এগুলা লিখবো? কোশ্চেন গুলো প্রিভিয়াস কোশ্চেন দেখো, তাহলেই বুঝতে পারবা যে 2-3 বছরের লাইভ তোমার কাছে যদি না থাকে, তুমি যখন ক্যাম্পাসে আসবা তখন লাইব্রেরিতে দেখবা প্রতিটা বছর সেমিস্টারের কোশ্চেন আছে। কোথাও যদি না পাও তাহলে আমার কাছে আসবা, আসলে আমি বলে দিব। জি স্যার, ফেন্সিং জিনিসটা কি?
লাইব্রেরিতে তুমি যদি না পাও স্যাম্পল কোশ্চেন কি রকম হয় বা হয়, তোমরা তো 24শে মে ক্যাম্পাসে আসবা, তখন স্যার ক্যাম্পাস খোলা থাকতে আমরা লাইব্রেরিতে খোঁজ নিয়েছিলাম, কিন্তু লাইব্রেরিতে কোনো কোশ্চেন নাই। কে বলছো? স্যার। ওরা মিথ্যা কথা বলছে। ফেন্সিং জিনিসটা কি? ফেন্সিং ফেন্সিং মানে হলো বেড়া দেওয়া, সহজ কথা। ফেন্সিং বোঝনে? ফেন্সিং মানে বেড়া দেয়া। আর কোনো কোশ্চেন থাকলে বলো। প্লান্টেশন ক্রপস এর 3টা গুণ বলেছিলেন, তার মধ্যে একটা হচ্ছে আপনার পেরেনিয়াল ক্রপস হতে হবে, এটা মানে কি জন্য বুঝতে পারছি না। পেরেনিয়াল বলতে কি, শোনো, ধরো টি একটা প্লান্টেশন ক্রপস, ওয়েল নন এক্সাম্পল চা বাগান। তুমি যদি একবার চা বাগান লাগাও অনেক দিন সেটা চলে, বোঝা গেছে? কেটে দিলে ছেটে দিলে আবার সেখান থেকে পাতা হবে, আবার সিজন শেষ হলে পাতা হারভেস্ট করলে তুমি, আবার নেক্সট সিজনে আবার সেখানে প্রুনিং করে দিলে আবার পাতা হবে, এইভাবে ওই গাছটা চলতেই থাকবে। আর অ্যানুয়াল ক্রপস বা যেমন সিজনাল ক্রপস, যেমন এই যে আমরা বেডিং ফ্লাওয়ার করলাম, তুমি যদি জিনিয়া, কসমস, ফ্লক্স এসে এক্সেট্রা এক্সেট্রা, যে একটা সিজনের জন্যই হবে, এর পরের সিজনে আবার নতুন করে চারা সিড সোয়িং করতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। আর তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, আমি নামাজ পড়িনি। হ্যাঁ বলো। স্যার, সিড বেড আর বেডের মধ্যে পার্থক্যটা যদি আবার বলতেন। আমি বলছি একেবারে স্পষ্ট, সিড বেডে লেন্থটা ফিক্সড, অর্থাৎ 3 মিটারই হবে। আর হলো মানে সোজা কথা বাংলা হলো, দৈর্ঘ্য হবে 3 মিটার, প্রশস্ত হবে 1 মিটার, উচ্চতা হবে 21 সেন্টিমিটার। এটা হলো সিড বেডের একটা সারা বিশ্বে ওয়াইল্ড ওয়াইড একটা হর্টিকালচারাল ক্রপস এর ক্ষেত্রে রিকগনাইজড। ওকে, কিন্তু বেডটা এরকম কোনো ফর্মুলা নাই। বেডটা হলো, কেউ যদি বলে যে ধরো তুমি এখন অ্যাগ্রোনমিক্যাল ক্রপস এর বেড করবা, সেক্ষেত্রে যদি প্রশস্ত 1 মিটার দাও তাহলে ওদের জন্য সমস্যা। তা হর্টিকালচারাল ক্রপস এর ক্ষেত্রে প্রস্থটা 1 মিটার রেখে লেন্থটা ডিপেন্ড করবে তোর জমির দৈর্ঘ্যের উপর, বা তুমি ওরিয়েন্ট কোন দিকে বেড করবে, উত্তর দক্ষিণ। এখন ধরো তোমার জমিটা হলো এমন আকৃতির, পূর্ব পশ্চিমও বেড করতে পারো, উত্তর দক্ষিণও বেড করতে পারো। তো এখন পূর্ব পশ্চিম বেড করলে লম্বা পূর্ব পশ্চিম জমিটা, আর প্রশস্তটা হলো উত্তর দক্ষিণ। তো এখানে ফিজিক্যালি যে আমরা যখন পূর্ব পশ্চিম, যদি কেউ কোনো ফার্মার ধরো পূর্ব পশ্চিম বেড করবে, তাহলে লম্বাটা অনেক হবে, এ মাথা ও মাথাও আমি একটা বেড করতে পারি। অথবা আমি দেখলাম জমিটা একদিকে ঢালু আছে একদিকে উঁচু আছে, তাহলে অর্ধেক আমি বেডটার আমি ওই দুইটা পার্টলি আমি যে, অর্থাৎ যে ফার্মার গ্রোয়ার তার ডিজার অনুসারে বেড তৈরি করা হয়, সেটা মানে তার ফসলটা ফলানোর জন্য সুন্দর করে করে বেড তৈরি করা হয়। সেটাকে সিড বেড বলা যাবে না, সেটাকে বেড বলা হয়। সেই বেডটার ওয়াইডটা জেনারেলি হর্টিকালচারাল ক্রপস এর ক্ষেত্রে প্রশস্তটা 1 মিটারই হবে, উচ্চতাটাও একটু উঁচু হবে, কিন্তু ওই যে সিড বেডের মতো অত ইন্টেনসিভলি মাপ যোগ দরকার নেই। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। আর কেউ আছে, কেউ কিছু জানা? স্যার, সিড বেডের ক্ষেত্রে হাইটের মিডলটা কি মিক্সচার দিয়ে তৈরি, এটা একটু যদি বলতেন। মোটা বালি, কোর্স স্যান্ড। সিড বেডের মিডল লেয়ারটা হলো কোর্স স্যান্ড। কি জন্য? এখন তুমি যদি প্রশ্ন আমাকে করতে আছে, স্যার কেন খোয়া নিচে, কেন তার আমরা কেন কোর্স স্যান্ডটা তার উপরে দিলাম, আবার উপরে আবার মাটি বা ওই যে কম্পোস্ট ফার্টিলাইজার মিক্স করে দিচ্ছি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হলো যে আমি ক্লাসে হলে আমি ফিগার ড্র করে করে বুঝায় আমি ক্লাসটা নেই। তো এখানে তার মৌখিকভাবে আমি বলি, তোমরা সয়েল সায়েন্সে সয়েলের টেক্সচার সম্পর্কে পড়ছো। তা স্যান্ড, সিল্ট, ক্লে, পার্টিকেল, 3 ধরনের পার্টিকেল। স্যান্ড হলো মোটা, সিল্ট হলো তার থেকে একটু চিকন, তার থেকে ক্লে পার্টিকেল গুলো আরো ক্ষুদ্র চিকন। ঠিক আছে? তো তো এখন ধরো 1 গ্রাম, আচ্ছা ওইদিকে আমি না যাই, তাহলে এই যে পার্টিকেল সাইজ, তা আমরা এখানেও ইটের খোয়াও একটা পার্টিকেল, বালিও একটা পার্টিকেল, এবং তোমার হলো স্যান্ড, সিল্ট, ক্লে পার্টিকেলও আছে। তো স্পোর স্পেস যেগুলো বলা হয়, যে একটা পার্টিকেল আর একটা পার্টিকেলের সাথে যুক্ত থাকে, কিন্তু মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে, যেখানে এয়ার এবং ওয়াটার দিয়ে পরিপূর্ণ থাকে প্লান্ট সয়েলের,
এই যে পোর স্পেস, আচ্ছা আমরা নিচে দিলাম পার্টিকেল খোয়া দিলাম, তার পোর স্পেস অনেক বড় বড়, তারপরে দিলাম হলো স্যান্ড, পোর স্যান্ড বলছি, তার পোর স্পেস ওই খোয়ার থেকে ছোট, আবার তার উপরে দিলাম আমি, তার মানে পোর স্পেস গুলো আস্তে আস্তে নিচের দিকে বড় হয়ে যাচ্ছে, রাইট? তিনটে লেয়ারের মধ্যে। জি স্যার। বোঝা গেছে? তিনটে লেয়ারের মধ্যে সবচেয়ে বড় মানে বেশি পোর স্পেস কোথায় থাকতেছে? যে নিচের লেয়ারে, আবার তার উপরের লেয়ারে, অর্থাৎ পার্টিকেল সাইজের উপর পোর স্পেস নির্ভর করে। বোঝা গেছে তো? জি স্যার। তো পানি যখন তুমি দিবা ওই বেডের মধ্যে, যখন পানি দিবা যাতে সহজেই লিচিং আউট হয়ে যায় নিচের দিকে পানি, আর যদি আমি নিচের দিকে শক্ত মাটি দিতাম, অর্থাৎ পার্টিকেল সাইজ যদি উল্টায় দিতাম, যে ধরো খোয়াটাই উপরে দিতাম আর তারপরে ছোট হলো, তার খোয়ার থেকে ছোট হলো ধরে বালিটা তারপরে মাঝখানে রাখতাম, আর যদি এঁটেল মাটি যেটা, অর্থাৎ সরি এঁটেল মানে টপ লেভেলে যে দোআঁশ শ্রেণী লুম সয়েলের যে পার্টিকেল গুলো, ওটা যদি নিচে দিতাম, তার মানে কি উপরের দিকে ফাঁকা বেশি পোর স্পেস আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, অর্থাৎ নিচের দিকে পানি যখন উপরে দিবা পানিটা দ্রুত অ্যাবজর্ব করবে, কিন্তু পানিটা নিচে যায় আর যাইতে পারবে না। কিন্তু আমরা দিচ্ছি কি পোর স্পেস আস্তে 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 স্পেস গুলো নিচের দিকে বড় হচ্ছে তিনটে লেয়ারের মধ্যে, তো নিচে যায় পানিটা ছড়ায় যাচ্ছে, তাহলে এক্সট্রা পানিটা ওখানে স্ট্যাগনেন্ট থাকতেছে না, লগিং সৃষ্টি করতেছে না, চারা পচে যাচ্ছে না। বোঝা গেছে? ভালো থেকো। ক্লিয়ার? জি স্যার। ইয়েস স্যার। আর ক্লিয়ার না হলে তখন সামনাসামনি যাদের জানা আছে তারা কথা বলুন।